সার্থকের অ্যাব্রড চলে যাওয়ার সিদ্ধান্তে এবার কান্নায় ভেঙে পড়লো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থক একসাথে বাড়ি ফেরার পর স্রোত আর নিজের মনের কষ্ট না লুকিয়ে রাখতে পেরে এক পর্যায়ে ছুটে যখন নিজের রুমের দরজা লাগিয়ে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে স্যার আপনি এতটা নির্মমতা কী করে আমার প্রতি দেখাতে পারেন বলুন তো, আপনি এতটা পাষণ্ড কেন, আপনার মনের মধ্যে কি কোনো ফিলিংস নেই? জাস্ট বিকজ আপনি আমার সংস্পর্শ থেকে মুক্তি পেতে চান বিধায় আমাকে এরকম করে আপনি শাস্তি দেওয়ার কথা ভাবলেন? আপনি তো আমাকে মুখের উপরে বলে দিলেই পারতেন যে স্রোত তুমি 24 ঘন্টা আমার চোখের সামনে থাকো, সেটা আমার মোটেও সহ্য হয় না, তাই আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। তাহলে তো আমি আমার নিজের বাপের বাড়িতে কোনো একটা বাহানা করে চলে যেতাম, আমি অন্তত আপনাকে এখানে থেকে এরকম করে তো টর্চার করতাম না। কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা আমি বেশ বুঝতে পারছি, এই সিদ্ধান্তটা আপনার এর জন্যই নেওয়া কারণ আপনি আমার থেকে চিরতরে মুক্তি পেতে চান। আপনার দম বন্ধ হয়ে আসছে আমার সাথে আপনার এই অস্বস্তিকর সম্পর্কটাকে নিয়ে। আপনি আমার সাথে আপনার এই বিয়ের বোঝাটাকে কোনো মতেই টানতে পারছেন না, টলারেট করতে পারছেন না, তার জন্য এই সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এরকম করে ছোটাছুটি করছেন। কিন্তু স্যার আমিও বলে রাখছি যে আমার কারণে আপনাকে এতটা হেনস্থার শিকার হতে হবে না, আমি নিজে থেকে আপনাকে চাইলে মুক্তি দিয়ে দিতে পারতাম। কিন্তু আপনি যে এত বড় একটা সিদ্ধান্ত আমার কোনো কিছু বুঝে ওঠার আগেই নিয়ে নেবেন, সেটা যদি আমি কোনোদিনও আজ পেতাম তাহলে হয়তো বা আজকে এই সিচুয়েশনটা আমাদের মাঝখানে এসে দাঁড়াতো না। অন্যদিকে সার্থকের বাবা বলে থাকে যে কী ব্যাপার সার্থক, মেয়েটা এরকম করে কলেজ থেকে ফেরার পর একটু হলো তো আমার সাথে গল্প করে, কিন্তু এখন মেয়েটা দৌড়ে ছুটে গেল কেন রুমে বলতো, তুই কি ওকে বকাঝকা করেছিস? তখন সার্থক বলতে থাকে যে কী জানি বাবা, গোটা গাড়িতেও ছবি ছিল, এখন ওর কী হয়েছে না হয়েছে সেটা আমি কী করে বলবো, তুমি বরঞ্চ তোমার মেয়েকে জিজ্ঞেস করে নাও। কিন্তু বাবা তোমাকে আসলে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে সার্থক এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম কোনো কথা নয়, এক্ষুনি তুই ফ্রেশ হয়ে আয়, মেয়েটাও অনেক টায়ার্ড মনে হয়, ওকেও বরঞ্চ খাবার দাবার দিয়ে দিই, তুই বরঞ্চ একবারে ডিনার টেবিলে যা বলার বলে ফেলিস। অন্যদিকে সার্থক যখন দরজা দিতে থাকে ঠিক সেই মুহূর্তে স্রোত দরজা খুলে দেওয়া মাত্র স্রোতের চোখ মুখ শুকনো অবস্থায় দেখে সার্থক বলতে থাকে যে স্রোত তোমার কি আবার শরীর খারাপ করছে? আচ্ছা তুমি কি কাঁদছিলে না? তোমার চোখে এত জল দেখে মনে হচ্ছে যে তুমি কিছুক্ষণ আগেও কাঁদছিলে, তুমি এতটা ইমোশনাল হয়ে কেন পড়লে বলো তো? তোমার বাপের বাড়ির কথা মনে পড়ছে? চাইলে তুমি আমাকে বলতে পারো, তাহলে ডিনার টেবিলে আমরা যাওয়ার আগে বরঞ্চ তোমাকে আমি তোমার পরিবারের লোকেদের কাছে নিয়ে দিয়ে আসতে পারি। তখন স্রোত বলতে থাকে যে আমার তো মনে হয় স্যার সেটাই ভালো হতো, আমি আমার পরিবারের কাছেই যদি থাকতাম তাহলে হয়তো বা আপনাকে আজকে শুধু শুধু আমার কাছ থেকে পালিয়ে বেড়ানোর জন্য এরকম অ্যাব্রডে চলে যাওয়ার সিদ্ধান্তটা নিতে হতো না, কারণ আপনি দিব্যি তো এখানে ছিলেন। কই আমাদের বিয়ের আগে আপনি কোনোদিনও তো এই কথাটা ভাবেনি যে না আপনি অ্যাব্রড সেটেল হতে চান, আর এরকম কোনো কথা আপনার মুখে শুনিনি। এই কথাটা আপনার তখনই মাথায় এসেছে যখন কিনা আপনি আমাকে বিয়ে করেছেন, কারণ আমাদের সম্পর্কটা আপনার কাছে বোঝা বলে মনে হচ্ছে এখন, আমি বেশ বুঝতে পারছি। তাই আপনি প্রিন্সিপাল স্যারের উপরে সব দায় চাপিয়ে আপনি আমাকে বোকা বানানোর চেষ্টা নাই করেন, সেটা আপনার জন্য ভালো। তখন সার্থক বলতে থাকে যে কেন তুমি খুশি হওনি যে 1 বছর তোমাকে আমার মুখ দর্শন করতে হবে না? তখন স্রোতকে সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, আমি বুঝতে পারছি যে হয়তো এই জিনিসটা তোমার মোটেও ভালো লাগেনি, কিন্তু এইটা আমাদের দুজনের সম্পর্কের জন্য একদমই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ আমরা একে অপরের থেকে হাজার চেষ্টা করে দূরে থাকতে পারছিলাম না। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।